আসসালামু আলাইকুম। লুমিনাস জব কেয়ার প্রেজেন্ট প্রাইমারি ও নিবন্ধন মডেল টেস্ট 2 এ আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন আছে, দ্য ভার্ব ফর্ম অফ পলিটিক্স ইজ। পলিটিক্স এই শব্দটার ভার্ব ফর্ম কি হবে? এটার ভার্ব হবে পলিটিসাইজ। পলিটিক্সের ভার্ব হলো পলিটিসাইজ। 2 নম্বর প্রশ্ন আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। I asked Riaz if he had passed the exam. I asked Riaz if he will pass the exam. I asked Riaz if he passed in the exam. I asked Riaz if he must pass the exam. দেখেন, যখন কনজাংশন যুক্ত দুটি সেন্টেন্সের প্রথম অংশে পাস্ট টেন্স থাকে, তাহলে সাধারণত পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই রুল অনুযায়ী সঠিক উত্তর হলো ক নম্বরে। 3 নম্বর প্রশ্নটা দেখেন, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আই স হিম ওয়ান্স বিফোর। আমি আগে একবার তাকে দেখেছিলাম। এই আন্ডারলাইন ওয়ার্ড আন্ডারলাইন ছিল, এই বিফোরের নিচে দাগ ছিল, দাগটা হয়তো উঠে গেছে। তো যাই হোক, আমরা জানি যে কোনো শব্দ যখন নাউনকে মডিফাই করে তখন সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, আবার একইভাবে যখন কোনো শব্দ ভার্বকে মডিফাই করে তখন সেটা হয়ে যায় ভার্ব, এই অ্যাডভার্ব, তাই না? তাহলে এখন দেখেন নাউন কি, ধরেন গুড বয়। এই গুড বয় শব্দটি দ্বারা যখন আপনি হচ্ছে যে দেখবেন তখন খেয়াল করেন যে গুড বয়, বয় শব্দটা কিন্তু নাউন। এই নাউন শব্দের আগে বসে এই শব্দটা কিন্তু কি করছে, নাউনকেই মডিফাই করছে। কিভাবে দেখেন, গুড বয়, বয় তো ছেলে, ছেলে তো নাউন, তাই না? ছেলের একটা গুণাবলী বোঝাচ্ছে গুড, ছেলেটা হচ্ছে ভালো, ঠিক আছে? তাহলে কি এই বয়ের গুণাবলী যখন বোঝাচ্ছে তখন এটা তো অ্যাডজেক্টিভ। একইভাবে এই যে স শব্দটাকে, ভার্বটাকে বিফোর দ্বারা কিন্তু মানে বিফোর এই স কে মডিফাই করছে, মানে আগে দেখেছিলাম, তাই না? তাহলে এখন যদি ভার্বকে কোনো শব্দ মডিফাই করে সেটা হয় অ্যাডভার্ব। এটা একটা সহজ নিয়ম। তাহলে এই উত্তরটা হবে ঘ নম্বর, অ্যাডভার্ব। 4 নম্বরটা আমরা দেখি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড অফ দ্য ইডিয়ম সোয়াং সং। সোয়ান সং মানে হচ্ছে যে শেষ কর্ম, মানে কারোর শেষ যে কাজ সেটাকে বলা হয় সোয়ান সং। যেমন একজন সাহিত্যিকের শেষ কাজ, শেষ সাহিত্য। যদি আমরা উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলি, উইলিয়াম শেক্সপিয়ারের সোয়ান সং বলা হয় দ্য টেম্পেস্ট নামক একটা যে প্লে আছে সেটাকে। তাহলে সোয়াং সং অর্থ কি, লাস্ট ওয়ার্ক, মানে শেষ কর্ম। ওকে, পরের প্রশ্ন আমরা চলে যাই। 5 নম্বর আছে, দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস। এখানে ফিডের পরে কি বসে? ফিডের পরে অন বসে সবসময়। ফিডের পরে সবসময় কি বলবে? প্রিপজিশন অন, ফিড অন মানে খাওয়ানো। ওকে, দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল। ইনিমিক্যাল মানে কি, এটা আগে আপনার অর্থটা জানতে হবে। ইনিমিক্যাল মানে শত্রুতাপূর্ণ, তাই না? আর অ্যান্টোনিম মানে বিপরীত। তাহলে শত্রুতাপূর্ণ এই শব্দটির বিপরীত কি হবে? অবশ্যই বন্ধুত্বপূর্ণ হবে। হোস্টাইল মানে শত্রুতা, ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব, তাহলে এটার উত্তর হবে ফ্রেন্ডলি। আবার যদি আমরা গ দেখি, ইনডিফারেন্ট মানে উদাসীন, ঘ অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত, তাহলে এটার সাথে একমাত্র এইটাই বিপরীত হচ্ছে, ফ্রেন্ডলি, শত্রুতাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। তাহলে সঠিক উত্তর খ নম্বর। পরের প্রশ্ন আমরা দেখি, মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। দেখেন, হোয়াইল যুক্ত দুইটা শব্দ যখন যুক্ত হয়, দুইটা বাক্য যখন যুক্ত হয়, তখন প্রথম অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস হয়। এটা একটা নিয়ম আছে হোয়াইলের। সেই নিয়ম অনুযায়ী তাহলে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং ডিনার। আমরা যখন মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল এসেছিলেন, হোয়াইল যখন আই ওয়াজ কুকিং ডিনার, আমি রাতের খাবার তৈরি করছিলাম, তখনই কিন্তু আঙ্কেল এসেছিল। তাহলে এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষায় আসে যে হোয়াইল এর প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, পরের অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 8 নম্বরটা দেখি, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো। দ্য ব্যাড নিউজ শকড হিম। এইখানকার প্যাসিভ ফর্ম করতে হবে, তাই না? তাহলে আমরা একটা বিষয় কি জানি, যে প্যাসিভ করার সময় সবসময় অবজেক্ট আর সাবজেক্ট হয়ে যায়, তারপরে ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলা বসে, তারপরে যে ভার্ব থাকে ওইটা আবার ভিতরে থাকে হয়ে বাকি অংশটা বসে যায়। তাহলে
এখানে কি আছে, দ্য ব্যাড নিউজ, এটা একটা কিন্তু সাবজেক্ট হিসেবে বলেছে, শকটা ভার্ব আর হিম এখানে অবজেক্ট, তাহলে হিম এর অবজেক্ট কি হবে সাবজেক্টিভ ফর্ম হবে হি, তাহলে হি। এবার হচ্ছে যে এটা পাস্ট টেন্স আছে এজন্য ওয়াজ হবে, হি ওয়াজ শকড, শক শব্দটা আছে, শক শব্দটা ভিতিরি হয় যেহেতু ভিতিরি হবে। এন্ড অ্যাট, এইখানকার এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে যে শকটের পরে একটা প্রিপজিশন বসে, এটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে অ্যাট। অ্যাট না দিলে এই বাক্যটা শুদ্ধ হবে না। শকড অ্যাট মানে ওই যে শকড অ্যাটটা সবসময় কিন্তু প্রত্যেকটা জানো অ্যানয়েড এর পরে উইথ বসে, তারপরে এরকম কিছু সেইস্ট এর পরে উইথ বসে, এরকম কিছু শব্দ আছে সিস্ট, এই ধরনের শব্দ যখন আসে সেই শব্দের পরে নির্দিষ্ট কিছু প্রিপজিশন বসে, তেমনি শকড এর পরে অ্যাট বসে, তাহলে হি ওয়াজ শকড অ্যাট দ্য ব্যাড নিউজ, এই ব্যাড নিউজটা তখন এটা অবজেক্ট হয়ে গেল। তাইলে আমরা সহজে যেটা বুঝি যে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, ভার্বের আগে এম ইজ আর ওয়াজ ওয়্যার বসবে, তারপর ভিতরি বসবে, সেই নিয়মটা অনুযায়ী ঘ নম্বরটা ঠিক আছে। ওকে, 9 নম্বর প্রশ্ন আছে ড্যাশ মাদার রোজ ইন হার, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কিছু কিছু নাউন আছে যে নাউনগুলোর পূর্বে ডি বসে অ্যাবস্ট্রাক্ট অর্থ প্রকাশ করে, যেমন এখানে এই নাউনটা মাদার, মাদার নাউনটা কিন্তু মা বোঝাচ্ছে না, এর পূর্বে দিয়ে মাদার তো মা, কিন্তু এর পূর্বে যখন দি দেয়া হবে দি মাদার হয়ে যাবে, তখন সেটা কি হবে মাতৃত্ব হবে। দ্য মাদার রোজ, রাইজের পাস্ট ফর্ম রোজ, ইন হার তার ভিতরে মাতৃত্ব জেগে উঠলো, এই জন্য প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। 10 নম্বরটা দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অপশনগুলোর ভিতরে কোন সেন্টেন্সটি কারেক্ট এটা বাছাই করতে বলছে। গ নম্বরটা কারেক্ট, আই টেক প্রাইড ইন মাই অ্যাচিভমেন্ট, আমি টেক প্রাইড ইন মানে গর্ব করা, মাই অ্যাচিভমেন্ট আমি আমার যে প্রাপ্তি সেটা নিয়ে গর্ব করি, সেটাই বলছে। 11 নম্বর বলছে উই সেড লং লিভ বাংলাদেশ, ইনডিরেক্ট কি হবে, উই সেড লং লিভ বাংলাদেশ, এটার ইনডিরেক্ট হবে উই উইশ দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং, উই প্রেড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং, উই উইশড বাংলাদেশ এ লং লাইফ, মানে সবগুলো কিন্তু ঠিক আছে গ্রামার অনুযায়ী, এই জন্য এটা হবে অল অফ দিস। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939, এখানে বলছে যে ব্রোকের পরে কোন প্রিপজিশনটা বসবে, আউট নাকি থ্রু নাকি অ্যাওয়ে নাকি ইন। ব্রোকের পরে সাধারণত কিন্তু ইয়া বসে, ব্রোক আউট মানে প্রাদুর্ভাব ঘটা, বিস্তার ঘটা, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট মানে বিস্তার ঘটেছিল ইন সেপ্টেম্বর 1939, মানে সেপ্টেম্বর 1939 সালে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা ব্রোক আউট প্রাদুর্ভাব ঘটেছিল বা শুরু হয়েছিল বা বিস্তার ঘটেছিল, এরকম একটা অর্থ আসে আর কি। এরপরে দেখি হুইচ স্পেলিং ইজ কারেক্ট, অপশনগুলোর ভিতরে কোনটি কারেক্ট স্পেলিং, এটা আপনাদের জন্য কুইজ, কমেন্ট বক্সে সঠিক উত্তরটা জানাতে হবে, না পারলে আমি অবশ্যই জানিয়ে দিব, তবে সবাই চেষ্টা করবেন যাতে পারার জন্য চেষ্টা করবেন, সহজ একটা স্পেলিং। এরপরে 14 নম্বর আছে আই এম এন্টাইটেলড, আই এম এন্টাইটেলড ড্যাশ শেয়ার অফ দ্য প্রফিট, দ্য কারেক্ট প্রিপোজিশন ইজ, এন্টাইটেলড এর পরে কোন প্রিপোজিশনটা বসবে, প্রিপোজিশন বসবে টু, এন্টাইটেলড টু মানে আমাকে প্রফিটের শেয়ার অফ দ্য প্রফিট, এই লাভের যে একটা অংশ সেটা দেয়া হয়েছিল, আমার অধিকারে দেওয়া মানে আমার উপরে দেয়া হয়েছিল, আমাকে দেয়া হয়েছিল এরকম বোঝাচ্ছে, বা আমি সেটার ভাগ পেয়েছিলাম এরকমটা বোঝাচ্ছে। ইফ দেয়ার ওয়াজ এ ক্লাস টুডে আই ড্যাশ, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্স যখন থাকে তখন সেটা কি কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যদি মাঝখানে থাকে এবং প্রথম অংশটা যদি হচ্ছে পাস্ট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে উড কুড বা মাইট দিয়ে ভার্বের ভি1 আর কি, যেটা আর কি প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখানে পাস্ট টেন্সে আছে, হ্যাঁ এখানে তাহলে কি হবে উড কুড বা মাইট দিয়ে ভার্বের ভি1 কোনটায় আছে, উড আছে এটাই, ভার্বের ভি1 আছে এটাই, অর্থাৎ উত্তর হবে ঘ নম্বর। এরপরে আমরা দেখি 16 নম্বর প্রশ্ন আছে ডে ব্রেক, ডে ব্রেক স্ট্যান্ডস ফর, ডে ব্রেক অর্থ কি, ডে ব্রেক অর্থ হচ্ছে এমন একটা সময় যখন রাতের অন্ধকার দূরীভূত হয়ে দিনের আলো দেখা যায়, তখন সেটা হচ্ছে ডে ব্রেক, অর্থাৎ
উষা মানে সূর্যোদয়ের যে সময়টা একদম সূর্য যখন সকালে ভোরবেলা যখন আলোটা ফুটতে উঠতে শুরু করে এই টাইমটাকে বলা হয় ডে ব্রেক তথা ডন। ডন মানে কি? উষা। উষা বলা হয়। আচ্ছা, এরপরেরটা দেখেন, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এটা মনে রাখার একটা সহজ সিস্টেম আছে। এই ওয়ার্ডটা কোশ্চেন নাই রে। হ্যাঁ, কোশ্চেনের এটা সঠিক উচ্চারণ হচ্ছে কোশ্চেনের, কিন্তু আপনি মনে রাখবেন কোশ্চেন নাই রে এই কথাটি দিয়ে। কেমন? এই যে কোশ্চেন নাই রে কোনটা দেখেন, এটা সঠিক উত্তর আগে কোনটা আমি বলে দিই, সেটা হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে কি বলছি? আমি বলেছি যে কোশ্চেন নাই রে, এটা দিয়ে মনে রাখবেন কোশ্চেন, প্রথমে এইটু কোশ্চেন, ঠিক আছে না? এবারে নাই, NAI, নাই, আর ই রে, কোশ্চেন নাই রে, এটা দিয়ে মনে রাখবেন এটা সঠিক উচ্চারণ হচ্ছে কোশ্চেনের। ঠিক আছে? পরে পরের প্রশ্ন আমরা দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইংস ইজ সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার মানে এক বচন। এক বচনে আছে নিচের কোনটা? অপশনগুলোর ভিতরে এক বচন আছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস এই শব্দটা এক বচন। আর যদি এটা প্লুরাল করতে হয় মানে বহু বচন, তখন SES, ডায়াগনোসিস হবে। ঠিক আছে? 19 নম্বর আছে, ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ। বলছে এমন, মানে এটাকে বলা হয় যে এক কথায় প্রকাশ টাইপের, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাবো দাবো আনন্দ ফুর্তি করবো, এরকম টাইপের লোককে কি বলা হয়? এক কথায়, এক কথায় বলা হয় এপিকিউরিয়ান, মানে ভোগবাদী। ঠিক আছে? মানে এরা ভোগে আনন্দ পায়। সাইনিক মানে নৈরাশ্যবাদী, স্টোইক মানে নির্বিকার, ম্যাটেরিয়ালিস্টিক মানে হচ্ছে জড়বাদী। তাহলে এপিকিউরিয়ান ভোগবাদী। সঠিক উত্তর হবে ঘ নম্বর। আজকের সর্বশেষ প্রশ্ন, দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ। কনসোনেন্ট সাউন্ড, এই যে বিগিনিং এর শুরুতে যে কনসোনেন্ট সাউন্ড যখন আসবে তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যালিটারেশন। অ্যালিটারেশন কেমন? ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। দেখেন এখানে ওয়াটার ওয়াটার, প্রথমটা কনসোনান্ট ডাব্লু, পরেরটা ডাব্লু, যখন এরকম পরপর দুটা তিনটা ওয়ার্ডে কনসোনান্ট সাউন্ড আসবে তখন সেটা কি হবে? অ্যালিটারেশন। তো এইভাবে আমরা নিয়মিত 50-60টা মতো MCQ মডেল টেস্ট দিব। এতে দেখা যায় কি, আপনি যদি 50টা মডেল টেস্ট দেখেন তাহলে কিন্তু আপনার প্রায় 1000 প্রশ্ন হয়ে যাচ্ছে। তাহলে 1000 প্রশ্ন যদি আপনি প্রস্তুতি নিয়ে যান, দেখে যান, তাহলে আপনি এখান থেকে চাকরির পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় কিন্তু অসংখ্য প্রশ্ন কমন পাবেন। তাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের একটি ফেসবুক পেজ আছে, লুমিনাস জব কেয়ার, সেই পেজে সংযুক্ত থাকবেন। অনেক তথ্য, চাকরি রিলেটেড অনেক তথ্য আমরা কিন্তু এখানে দিয়ে নোট শেয়ার করি। আশা করি সবাই যুক্ত হবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।